বিশ্বাসে মিলায় বন্ধু সিজন 2-তে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আসলে বিশ্বাস যদি না থাকে সেখানে বন্ধুত্বের আসলে কোনো দাম থাকে না, এবং বন্ধুত্ব এবং বিশ্বাস কিন্তু অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমরা যাদেরকে অতিথি হিসেবে আনি তারা কিন্তু আমাদের আসলে অতিথি নয়, তারা কিন্তু আমাদের বন্ধু। সে বয়সে ছোট হোক বড় হোক যাই হোক না কেন, বন্ধুত্বের তো আসলে কোনো বয়স নেই। আজকে যাকে আমরা অতিথি হিসেবে পেয়েছি তার কথা যদি আমি এতটুকুন বলতে চাই, আমার হিসেবে অ্যাজ আ ডিরেক্টর পয়েন্ট অফ ভিউতে বলি, আমার হিসেবে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে আম, সম্ভাবনাময়ী এবং সবচেয়ে পরিশীলিত একজন অ্যাক্টর। আমি তাকে আম, নায়িকা বলবো না, আমি তাকে অ্যাক্টর বলবো। শি ইজ আ জেনুইন অ্যাক্টর, এবং তার সাথেই আজকে হবে কথোপকথন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, ওর সামনেই বসে আছে যদিও এখন ওকে দেখা যাচ্ছে না, আমার ভীষণ প্রিয় একজন আর্টিস্ট আমাদের সাথে আছেন, আমাদের সবার প্রিয় সাদিয়া আইমান। সাদিয়া, কেমন আছো ভাই? ভালো আছি, খুব আচ্ছা, ভালো লাগলো আপনি যেভাবে পরিচয় করেই দিচ্ছিলেন। এটা বেসিক্যালি এটাই তোমার পরিচয়। এবং তুমি আজকাল যেভাবে কাজ করছো, মানুষের মন জয় করছো, টু বি ভেরি অনেস্ট, যে ভালো কাজ করে তার ভালোটা বলা উচিত, এটা আমি মনে করি। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান তিনটা ভাগে বিভক্ত। আমরা সরাসরি চটজলদি প্রথম ভাগে চলে যাই, ঠিক আছে? প্রিয় দর্শক, অনুষ্ঠানের প্রথম ভাগের সময় চলে এসছে, এবং এই সেগমেন্টের নাম আপনারা সবাই খুব ভালো করে জানেন, জীবনের গল্প আছে বাকি অল্প। সাদিয়াকে কি আমি সাদিয়া বলবো না আইমান বলবো না কি বলবো? আইমান তো টাইটেল। সাদিয়া বলুন, কারণ সাদিয়াই বলবো, সাদিয়া আমার ডাক নাম, ডাক নাম। ওটাতে সবাই ডাকে। আচ্ছা, তো সাদিয়া আইমানের সাদিয়া আইমান হয়ে ওঠার গল্পটা আমি একটু শুনবো, কারণ আগে সাদিয়া ইজ নর্মাল কমন গার্ল ছিল একটা সময়, কিন্তু এই সাদিয়া কিন্তু এখন নর্মাল নয়। নর্মাল বলতে আমি বলতে চাচ্ছি যে সে এখন সবার প্রিয়, সবাই তাকে চেনে জানে। তো এই সাদিয়ার ছোটবেলাটা কিরকম ছিল? দুষ্ট ছিল সাদিয়া? আমার বেড়ে ওঠা বরিশালে, হুম, আমার জন্ম, আমার এই জন্যই মনে হয় 19, তোমাকে আরেকটু বেশি ভালো লাগে আমার, কারণ আমারও তো বিশাল। হ্যাঁ। হ্যাঁ আমার হুম। মানে 19 বছর আমি বরিশালে ছিলাম, আচ্ছা, কারণ আমার ওখানে স্কুল কলেজ। ওকে, সবকিছু ওখানে ছিল। ওখানেই আমি ইউনিভার্সিটির জন্য আমি ঢাকাতে আসি আচ্ছা। 2019 সালে। হুম ইস্ট ওয়েস্ট হুম ইউনিভার্সিটিতে হুম ল নিয়ে ভর্তি হই। হুম তো আসলে সবাই বলে না যে, অনেকে তো এরকম বলে যে আমাদের ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি অভিনেত্রী হব বা হুম। নায়িকা হব বা মিডিয়াতে কাজ তোমার করব। কি স্বপ্ন ছিল? কিন্তু আমি আসলে কখনো এটা কল্পনাও করিনি, বা আমার কখনো থাকে না যে আম্মুকে বলা বা কাউকে শেয়ার করার জন্য আমি নায়িকা হতে চাই, হুম এরকম আমি কখনো ভাবিনি। কারণ ওইটা আমার জন্য ধরাছোঁয়ার বাইরে ছিল, হুম। কারণ আমার ফ্যামিলিতে কেউ নেই যে মিডিয়া ব্যাকগ্রাউন্ডে, যে যাকে দেখে আমি দেখে, শিখবো আচ্ছা। বা হুম। যার একটা ইন্সপিরেশন আমার মধ্যে কাজ বা কোনো করবে। রেফারেন্স, হ্যাঁ। হ্যাঁ মানে এমন কিছু নেই তো, যার কারণে আমি কখনো এই মিডিয়াতে কাজ করা বা অভিনয়, এটা তো আমি জানি না যে এটা আমার মধ্যে কখনো ছিল। হুম। কিন্তু আমি সবসময় ছোটবেলা থেকে আমার আব্বু আম্মুর একটাই ছিল যে আমি ডাক্তার হব, আচ্ছা। মানে ডাক্তার বানাতে চেয়েছিল আমার হুম আব্বু আম্মু। কিন্তু আমার আস্তে আস্তে মনে হচ্ছে যে না, আমি এত ডাক্তারি পড়াশোনা এত পারবো না। আমার একবার মনে ছিল আমি ফ্যাশন ডিজাইনার হব। তো আচ্ছা। আব্বু আম্মু বললো যে না, এটা কারণ বরিশালের মতো জায়গাতে হুম যদি হুম হুম। থেকে ফ্যাশন ডিজাইনিং পড়াটাকে আমরা সবাই টাফ। ভাবি যে হুম। এক তো এখানে মানে কোনো স্কোপের সাবজেক্ট নাই, তার জায়গাটা মধ্যে কম, হচ্ছে হ্যাঁ। যে আমরা ভাবি যে ক্যারিয়ারে হয়তো বা ফ্যাশন ডিজাইনিং হুম পড়ে কিছু করা যাবে না, কারণ মফস্বলের বাবা মাদের যেরকম হুম চিন্তা হুম হুম। থাকে আর কি। তারপর হচ্ছে আমি চাইতাম যে আমি নিউজ প্রেজেন্টার হব, আচ্ছা। এইটা আমার খুব ইচ্ছা ছিল। কারণ খবর দেখতো তো বাসার হ্যাঁ সবাই, হ্যাঁ যখন দেখতাম যে মেয়েরা খুব পরিপাটি হ্যাঁ, হয়ে খুব শাড়ি ডিগনিফাইড, পরে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ খুবই সুন্দর করে মানে প্রেজেন্ট করছে, চুল হ্যাঁ। সেট করে একদম পড়ছে, আমার তখন আর এত সুন্দর করে পড়ে, আমার তখন খুব ভালো লাগতো যে দেশের মানে আমি আমি ভাবতাম কি এইসব কথাগুলো তারা মুখস্থ করে বলে। হুম হুম তো আমি ছোটবেলায় ওই যে আমার মানে স্কুল বা কলেজের যেই হুম হুম বই খাতা ছিল, হুম পড়া ছিল, হুম। ওগুলো দেখা গেলো 2-3 লাইন একটানা মুখস্থ করে একা একা প্র্যাকটিস করতাম। তো ওইটা খুব ইচ্ছা ছিল। কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে আসলে ওইটাও চলে যায়, কারণ আমি বুঝেছি যে এটা একটু আমার আমার আউট অফ লিগ হুম আর হুম। কি। তো পরে আমি ইন্টারমিডিয়েট শেষ করার পরে আমি ভাবলাম যে আমি ল নিয়েই পড়বো, আচ্ছা। কারণ ডাক্তারি পড়ার আসলে আর ইচ্ছে নেই। বাট আমার আব্বু আম্মু একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা চেষ্টা করেছে করেছিল যেন যে মেয়ে ডক্টর আমাকে হয়। বলেছি তোমাকে প্রাইভেট মেডিকেলে পড়াবো, তাও তুমি ডাক্তারি পড়ো। কিন্তু আমার কেন যেন মন টানছিল না, আর হুম। আমার কোনো কিছুতে মন না টানলে এটা আমি করতে পারি না। মানে আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে করলে মনে হয় যে এটা নিজের সাথে নিজের একটা ডিসঅনেস্টি এরকম লাগে। তো আমি বললাম যে না, আমি ডাক্তারি পড়বো না, আমি আসলে লই পড়বো। কারণ আমার ফ্যামিলিতে কোনো লয়ার নেই, আমার আচ্ছা। ফ্যামিলিতে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আমার বাবা চাচারা সবাই বিজনেস করে, কিন্তু কোনো লয়ের লয়ার নেই। কোনো প্রফেশন নাই, আচ্ছা। প্রফেশনের কেউ নেই। হুম হুম। তো ওই জায়গা থেকে আমি লয়ার হওয়ার চিন্তা ভাবনা করি, লতে ভর্তি হওয়া।
তারপর হচ্ছে ফার্স্ট সেমিস্টার ব্রেকে আমি আসলে ফেসবুকে একটা পোস্ট পাই ইমরান রাফাত ভাইয়ের 2019 সালে, যে সে একটা নতুন মুখ খুঁজছে, মানে একটা নতুন মুখ বলবো না, সেভাবে লিখেছে যে অমুক অভিনেতার বিপরীতে কাজ করতে চাইলেই করুন, এই নাম্বারে যোগাযোগ করুন। তো আমার না তখন আমি কোনো মানে পার্টিকুলার অভিনেত্রীকে আমি চিনতাম না, মানে ওই সময় যারা কাজ করতো, সিনিয়রদের তো অবশ্যই চিনতাম, কিন্তু আমার আগের জেনারেশনে আমি অনেক মানুষদেরই চিনতাম না। যাদেরকে অ্যাডে দেখতাম ওদেরকে একটু মোটামুটি মাথা ছিল যে আচ্ছা ওনারা বাঙালিকে অ্যাড করে, গ্রামীণ ফোনে অ্যাড করে, ওরকম চিনতাম। এছাড়া নাটক খুব কম দেখা হতো, কারণ আমার বাসায় ম্যাক্সিমাম টাইমই আমার ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ডিজিটাল লাইন বন্ধ ছিল পড়াশোনার জন্য। সো যার কারণে আমি খুবই বিচ্ছিন্ন ছিলাম এইসব সবকিছুর থেকে। তো আমি যখন দেখলাম যে অমুক অভিনেতার ইসে আমাকে ই করছে, মানে সুযোগ পাবো, হয়তো আমি ফোন দিয়ে দেখি। পরে ফোন দিলাম, পরে আমি শুনলাম যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট খুঁজছে তারা। পরে আমি বললাম যে না, আসলে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টেরও তো কাজ করা যাবে না, কারণ আমার মানে ফ্রেন্ডসরা ছোট আমাকে অনেক আমাকে নিয়ে মজা নিবে, হ্যাঁ যে তুমি লয়েড স্টুডেন্ট হয়ে তুমি মিডিয়াতে পিছনে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, আর আমার মধ্যে ছিল যে না, আমি তো আসলে অভিনয় করতে পারি না, বা একটা শখের জায়গা থেকে ভাবছিলাম যে একটু যেয়ে দেখি কি হয়। আমি আমার একটা বোনকে অনেকভাবে রাজি করাই, আমার একটা ফ্রেন্ডকে রাজি করাই, চলো আমরা যে দেখবো যে শুটিং কিভাবে হয়। কখনো তো মানে সবসময় স্ক্রিনে দেখি, কিন্তু কখনো তো জানি না যে শুটিং এর আসলে প্রক্রিয়াটা কেমন, চলো যে দেখি। তো ওরা কেউ রাজি হচ্ছিল না। পরে আমার একটা বোন আমাকে নিয়ে গেছিল সেটে, আর এডি যে ছিল নাহিয়ান ভাই, উনি বারবার বলছিল আপু আসেন, আপনি আসেন, তারপর যদি আর আফাত ভাই দেখা গেলো আপনাকে যদি ভালো লাগে তাহলে আপনাকে কোনো না কোনো অভিনয় আবার ডাকবে, কোনো চরিত্র দিবে। তা আমি ওই জায়গা থেকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটু এক্সপ্লোর করে দেখি। আর আমার সবসময় ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে কোনো কিছুতে আফসোস যেন না থাকে, মানে যেটা ইচ্ছা করবে মন থেকে ওটা আমি যেন করি, করলে আমার আর আফসোস থাকবে না। ওটাতে যদি আমি ফেইলও হই, ঠিক আছে আচ্ছা ট্রাই তো করেছি, এরকম একটা আমার মানে কাজ করে। তো আমি গেলাম, এরপরে ওই দিন অনেক রাত হলো, পরে বাসা চলে আসছে। আর ওই দিনই কানে ধরেছে যে আমি আর শুটিং এ কখনোই যাব না। রাত প্রায় 2টা-2:30টার সময় বাসায় আসছি। এটা আমার জীবনে প্রথম এত রাত করে একা বাড়ি ফেরা। হ্যাঁ, আমার সাথে আমার কাজিন ছিল, তো তারপরও খুবই এটা আমার জন্য একটা অনেক বড় ব্যাপার। আর ঢাকায় আমি তখন প্রায় 4-5 মাস ধরে আমি থাকি। ঢাকায় তখন কেন আসা হয়েছিল? ওই যে ইউনিভার্সিটির জন্য। আচ্ছা, হ্যাঁ, পড়াশোনা করতে। তো ওটা আমার জন্য, আর আমার আব্বু আম্মুকে আমি খুব বলতে ভয় পাচ্ছিলাম যে এত রাতে বেলা শুটিং করে আসছি। তো পরে রাফাত ভাই হচ্ছে আমাকে, সে হয়তো বা তখন শুটিং সেটে নোটিস করে, বারবার আমাকে আমার নাম ধরে ডাকছিল যে তুমি এখানে দাঁড়াও। মানে সে আমাকে ব্যাকগ্রাউন্ড আর দেয়নি, সে আমাকে একদম ফোরগ্রাউন্ডে একটা সিনের মধ্যে আমাকে একটা সিন দিয়েছে, যদিও মিউট সিন ছিল, বাট ফাইন, মানে আমার জন্য এটা অনেক ছিল। তো যাই হোক, কিন্তু পরে ভাইয়া হয়তো আমাকে তার ভালো লেগেছে, সে পরে আমাকে একদিন বলে যে তুমি যদি অভিনয়টা সিরিয়াসলি করতে চাও তাহলে আমি তোমাকে নিয়ে একটা কাজ করতে পারি। তারপর আমি বললাম যে ভাইয়া আমি তো আসলে পড়াশোনা করছি, আর আমি মনে হয় না সিরিয়াসলি করতে পারবো, বাট ভালো চরিত্র পেলে আমি হয়তোবা চেষ্টা করে দেখবো। পরে উনি আমাকে অপূর্ব ভাইয়ার বিপরীতে 2019 সালে টু বি ওয়াইফ নামে একটা নাটকে কাস্ট করে। এখানে অনেকগুলো চরিত্র ছিল, প্রায় 5 থেকে 6 জন। মেইন ক্যারেক্টারে ছিল পিয়া বিপাশা, লাস্টে মেহজাবিন আপু আসে, আর এর আগে আমি, তাসনিয়া ফারিন, আরো 2-3 জন আর্টিস্ট আসে আর কি। মানে এটা একটা মানে যেহেতু টু বি ওয়াইফ, সো অনেকগুলো ওয়াইফ ঘোরাঘুরি করছিল, পাত্রী দেখার একটা ব্যাপার ছিল। আমার ক্যারেক্টার ছিল পাত্রী দেখা। তখন আমার বয়সও কম, আর আমি ওরকমই ছিলাম যে এরকম কম বয়স্ক একটা মেয়েকে দেখতে আসে, একটু নার্ভাসনেস থাকে মেয়েটার মধ্যে, তো ওইভাবেই ডেলিভারি করি। মানে এটা আমার ওই জীবনে প্রথম, আমার একদম আমার সামনে ক্যামেরা, আমি ক্যামেরার সামনে তাকিয়ে অ্যাক্টিং করছি অপূর্ব ভাইয়ের বিপরীতে। তো এটা আমার জন্য একটু নার্ভাস তো ছিলামই, তারপরেও মানে ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স। যা হচ্ছে শুটিং তাহলে এভাবে হয়, মানে দেখা গেল অনেক সময় এত ক্লোজ শট যে কো আর্টিস্টের এখানে থাকার মতো স্কোপ নেই, কারণ ওখানে সব ক্যামেরা জিনিসপত্র। দেখা গেল যে আমিও ছিলাম না অনেক সময়, তো অপূর্ব ভাইয়া এমনিতেই ক্যামেরার পাশে তাকে ডায়লগ দিচ্ছিল, আবার যখন আমার শট তখন আমি অপূর্ব ভাইকে মাথায় রেখে ওখানে ডায়লগ দিচ্ছিলাম। এটা আমার প্রথম যে শুটিং তাহলে এভাবে হয়। তো এই ফার্স্ট এক্সপেরিয়েন্স। এরপর আমার কখন নাটক করা হয়নি, তা কিন্তু ওই কাজে আমাকে অনেক মানুষ প্রশংসা করে। তারপর কি গ্যাপ ছিল? গ্যাপ ছিল না, মানে আমি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। প্রায় 4-5 মাস পর আমার বিজ্ঞাপনের জন্য কল আসে। তো বিজ্ঞাপনে আমি বিজ্ঞাপন রেগুলার করতে থাকি। মাঝে আমাকে অনেক নাটকের জন্য কল দেয়, কারণ কারো দেখা গেল ছোট বোন হতে বা কারো বান্ধবী হতে। কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছিল যে না, আমি আসলে ছোট বোন বা বান্ধবী করব না, হলে মেইন লিড না হলে না, মানে এটাও ভাবিনি যে ভাবলাম যে আমি মানে বান্ধবী বা বোন করব, মানে মেইন লিডের এক্সপেকটেশন ছিল না, কারণ আমার তো অভিনয়ের ওই মানে একটা পোর্টফোলিও থাকতে হবে বা আমার তো একটা জার্নি থাকতে হবে। কিন্তু আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই রহস্যটা তুমি আজকে উন্মোচন করো, আমারও তাহলে জানার আমার আগ্রহটা আরো বাড়লো, যে যেহেতু তোমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো সাপোর্ট ছিল না,
এবং তুমি কোনোদিন সেভাবে কোনো চর্চাও করনি, তাহলে হাউ কাম ইউ বিকেম সাচ এ গুড আর্টিস্ট? ভাইয়া এটা আমি জানি না, মানে আমি এখনো শিখছি, আমি যত দিন যাচ্ছে আমি না, যতগুলো কাজ করছি ডেফিনেটলি শিখছি। প্রত্যেক দিনই শেখার বিষয় আছে। এখন আমার মানে আমি আমার মতো করে একটা ক্যারেক্টার পেলে হয়তো ওটাকে চেষ্টা করি ডেলিভার করার। আমার ইমাজিনেশনটা একটু ভালো, মানে আমি অনেক ইমাজিন করতে পারি। ওকে। সেটা মানে কোনো গল্প শুনলে আমি থাকে না আমার চোখে ভেসে উঠে যাচ্ছে এটা এরকম এরকম। So, চেষ্টা করি আমার ওই ইমাজিনেশনটাকে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ, ওনার যেরকম চিন্তা, এটাকে বাস্তবে একটা রূপ দেওয়ার এটা চেষ্টা করি। এখন এটা যখন দর্শকের ভালো লাগে তখন মানুষ বলে যে গুড আর্টিস্ট। কখনো কি এটা ভেবেছিলে যে তুমি আজকে একজন সাদিয়া আয়মান মানে হতে পারবে, বা ওরকম তো কোনো তোমার কোনো অ্যাম্বিশন বা কোনো না, ইয়ে ছিলই না? হ্যাঁ, না তাহলে আমি আসলে আমি কি এটা বলবো যে এটা মানে হঠাৎ করেই প্রায় হয়ে যাওয়া একটা বিষয়? আমার জন্য এটা খুবই মানে এটা যদিও এটা অনেক দিনের প্রসেসিং, কারণ 19 সাল থেকে কাজ করতে করতে 2022 থেকে আমি রেগুলার কাজ করি। সো 19, 20, 21, 22 4 বছর আমি টানা বিজ্ঞাপন করি। সো আমার কাছে মনে হচ্ছে এটা একটা লার্নিং এর জায়গা। মানে বিজ্ঞাপনেও যে প্রতিদিন অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, বিভিন্ন চরিত্র প্লে করছি, একটু খুব কম সময়ের মধ্যে এক্সপ্রেশন দিতে হচ্ছে, এক্স্যাক্টলি। ডায়লগ দিতে হচ্ছে। আমার কাছে এটা আমি বিশ্বাস করতাম যে আমি যদি আমার ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করি তাহলে হচ্ছে আমি ইন ফিউচার ভালো ভালো প্রজেক্ট আমার কাছে আসবে। এজন্যই হয়তোবা ভেবে আমি ইসে যাইনি, ওই যে বোনের চরিত্র বা ভেরি বান্ধবীর গুড চরিত্র মুভ বাই দ্য যাইনি। ওয়ে। হ্যাঁ, আমি চিন্তা করেছি যে আচ্ছা আমি একটা বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করে আমি কেন নাটকে সাইড ক্যারেক্টার করব। বাট উইথ ডিউ রেসপেক্ট যারা সাইড ক্যারেক্টার করে বা ডেফিনেটলি। যারা পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করে, এদেরকে আসলে সম্মান করি। কারণ মানে এদের যে ডেডিকেশন, এরা যে এখন বুঝি আমি যখন আমার যখন কোনো বান্ধবী বা বোনের চরিত্র থাকে, তারা একটা দুইটা সিনের জন্য যে কষ্ট করে বা সারাদিন এসে বসে থাকে, এটা আসলে খুব, এটা হয়তো আমি এত ধৈর্যবান ছিলাম না বা এটা আমাকে দিয়ে হতো না। বাট আসলে আমি কখনো চাইও নি যে আমি একদম বড় নায়িকা টাইপের কাজ করব বা বড় চরিত্র আসবে, এটা কখনো প্ল্যানই করিনি। আমার একটাই প্ল্যান ছিল, আমি আমার আম্মুকে বলেছি যে আমাকে প্লিজ অ্যালাউ করো, বিজ্ঞাপন করব যতদিন পারবো। মানে সবসময় তো আর কাজ করতে পারবো না, এমন না যে অনেক সবসময় একই ব্র্যান্ড বারবার ডাকবে, তাও না, যতদিন পারবো কাজ করে যাই। আর আমার তো প্রফেশন প্ল্যানই ছিল আমি লয়ার হব। তো ওইটাই প্ল্যান করে আমার আগানো ছিল। কিন্তু 2021-এর শেষের দিকে কেন যেন সব চেঞ্জ হয়ে যায়। কারণ ডিসেম্বরে আমি কাজল রেখার জন্য কল পাই গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের ওখান থেকে। তো ওখানে ভাবলাম যে আমি জানি এটা হবে না, আমি যাই অ্যাটলিস্ট অডিশনে দেখতে পারবো যে সিনেমার অডিশনটা কেমন হয়। এক তো নাটকের একটা এক্সপিরিয়েন্স আছে, বিজ্ঞাপন তো করছিলামই, তো সিনেমাটার এক্সপিরিয়েন্সটা নিতে গিয়েই আমি আসলে আমি তখনই জানি যে আমাকে সেলিম ভাই আগে থেকেই মাথায় রেখে সে ওই কাস্ট করে কাজ রেখেছে যে করে কাজল রেখেছে, গল্পটা রেখাতে। করে বাট রেখেছে। আমাকে নিয়ে হচ্ছে রিহার্সাল করা, লুক টেস্ট করা, দেন আমাকে পরে ফাইনালাইজ করানো হয় যে তুমি করছো এটা। তারপর যখন আমার এই নিউজটা যখন সব জায়গায় ছড়ায় যে সাদিয়া আমান আর কি তার কাজল রেখা, তখন সবাই যে সাদিয়া আমান নতুন মেয়ে, মানে এক তো আমাকে যারা চিনতো টিভি ইন্ডাস্ট্রি সেটা একটা জিনিস, বাট ম্যাস পিপল সিনেমা নাটকের জায়গা থেকে অনেকে জানতো না। আর গিয়াসুদ্দিন সেলিমের মতো একজন একটা নতুন মুখ অফকোর্স, নিয়ে কাজ করছে, অফকোর্স। তো এটা সবার কাছে একটা শখ ছিল। তো তখন আমি অনেক মানে থাকে না মানুষের কাছে অনেক পরিচিত হই। এরপর আস্তে আস্তে আমার যেমন মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের ফুলের নামে নাটকে ভাইয়া কাস্ট করে, এরপর শিয়াব সেন ভাইয়ের মায়াশালীকে কাস্ট করে। তো 2022 সালটা মানে 21-এর শেষের দিকে সাইন হলেও আমার 2022-এ এই তিনটা প্রজেক্টের শুটিং হয়, কাজল রেখা, মায়াশালিক আর ফুলের নামে। 2022 is a very significant year for you. আমার জন্য একদম মানে 22 সালটা আমার জন্য একটা অন্যরকমের। এরকম প্রত্যেক বছরে যেন এরকম 2022 ঘটে তোমার জীবনে, শুভকামনা জি, রইল। দোয়া করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, ঠিক আছে? প্রিয় দর্শক, এই হলো সাদিয়া আইমান, যার গল্প আমরা শুনলাম। যা গল্পে আমরা পেলাম যে কিভাবে কোনো কিছু প্ল্যান না করেও অনেক সময় বিধাতার প্ল্যানিংয়ের কারণে কত কিছুই না ঘটে যেতে পারে। যাই হোক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে সেগমেন্টটা, সেই সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। সাদিয়া আইমানকে যদি আমি প্রশ্ন করি যে নাটকের যেটা হয়, যে একটা এখন যেটা চলছে, যেটার সাথে অভিযুক্ত বলবো না, বাট নাম এসছে অনেকগুলো, যেখানে সাদিয়া আইমানেরও নাম আছে। নামটা হচ্ছে এরকম যে এটা কি সত্যি যে একটা সিন্ডিকেশন কাজ করছে, যে আমি অমুকের সাথে অমুক ডিরেক্টর, এই একটা টিম, এই টিমের বাইরে এরা আর যাচ্ছে না, এরকম কি আসলে কি আছে? সাদিয়া আইমান কি বলবে? যদি এরকমের মধ্যে যদি আমার নাম থেকে থাকে তাহলে এটা খুবই ভুল ভুল। বলবো আমি। আচ্ছা। কারণ আমি সবার সাথে কাজ করি, এমনও আছে যে আহ, কোনো একজন এডি তার ফার্স্ট ডিরেকশন দিচ্ছে, আচ্ছা।
আমি তাদেরও কাজ করেছি, আবার যারা পরিচিত তাদের সাথে তো কাজ করেছি, কিন্তু আমি সবসময় আসলে ভালো গল্পটাকে প্রাধান্য দেই, আমার চরিত্রটাকে প্রাধান্য দেই, যে আসলে এই চরিত্রের ইম্প্যাক্ট কতটুকু। জাস্ট বিউটিফিকেশনের জন্য আমি কোনো কাজ করব, গ্ল্যামার দেখানোর জন্য যে আমি জাস্ট চুল উড়ালাম ঘুরলাম, এটাতে খুব একটা ভালো লাগে, মানুষ সুন্দর বলবে, এটা আমার কাছে অনেক বেশি ক্রিঞ্জ লাগে। আমার কাছে মনে হয় যে আমি অভিনয় করব, মানুষ আমার সেটা আমার কোনো মেকআপ না থাকতে পারে, আমার চরিত্র মানে অনেক অনেক নন গ্ল্যামার চরিত্র আমাকে দেখবে, ওটা আমি কিভাবে করব বা যাতে মানুষের অভিনয়টা পছন্দ করে সেটার দিকে আমি বেশি মূল্যায়ন করি। আর নাটকে শুধু নাটক বলবো না, সব জায়গায় তো একটা মানে থাকে গ্রুপ, যে আমার কাছে মনে হয় এটাকে কমফোর্ট জোন বলতে পারি আমরা। হ্যাঁ মানে, কিন্তু আমার এরকম আমার সবার সাথে কাজ করতে কমফোর্ট বলবো না, আমি এমন অনেক সেটে গিয়েছি যে মানে গল্পের জন্য কাজ করছি, একটা ভালো কাজ করছি, এই এখন সবার সাথে তো আর আমাদের ফ্রেন্ডশিপ হবে না, সবার সাথে আমাদের কমফোর্ট জোনও হবে না, আমাদের এটা প্রফেশনের জায়গা, এটা আমরা এক্সপেক্টও করতে পারি না যে অমুকের সাথে আমার খুব ভালো সম্পর্ক হবে। আর আমি এরকম একদম সিনিয়র থেকে শুরু করে একদম নতুন যারা ডিরেকশন দিয়েছে আমি এদের সাথে কাজ করেছি, আমি অনেক নতুন ডিরেক্টরদেরকে সাপোর্ট করার চেষ্টা করেছি, আমি তাদের ভালো গল্প, তারা যখন একটা ভালো গল্প নিয়ে আমার কাছে আসতো, আমাকে যখন বলে আপু আমি আপনাকে নিয়ে করতে চাই, ওইটা আমি অনেক রেসপেক্ট করি, কারণ নতুন কোনো ডিরেক্টর যখন একটা ভালো গল্প নিয়ে আসে, তার একটা স্বপ্ন থাকে, হ্যাঁ আমি চাই যে যে আচ্ছা ঠিক আছে একটা একটা হেল্প করি, মানে কত কাজই তো করি, হয়তোবা সে একটু সাপোর্ট পেলে ভালো করবে। তো আমার এরকম মানে আমি এগুলোর মধ্যে নেই, যার কারণে আমি এগুলোর মধ্যে নেই দেখেই অনেক গ্রুপ ডিরেক্টর আছে বা অনেক আর্টিস্ট আছে যাদের সাথে আমার রেগুলার কাজ হয় না, আমি কিন্তু সবার সাথে কাজ করি, আমার সব প্রত্যেকটা আর্টিস্টের সাথে আমার কাজ আছে, তো আমি একদমই জুটি বেঁধে কাজ করি না। একবার এরকম জুটি আমার হয়েছিল, আসলে আমার সাথে যারই কাজ হয় সেটাই মানুষ খুব পছন্দ করে, এদিক থেকে আমি খুব ব্লেসড যে আমার কোন প্রত্যেকটা কোয়ার্টিস্টের সাথে আমার দর্শকরা আমাকে পছন্দ করে, কিন্তু আমি একদমই যে জুটি অমুকের সাথে ছাড়া আর কারোর সাথে কাজ করব না এটা করি না। একবার এটা ফিল করেছিলাম যে মনে হচ্ছিল যে এই জুটিটাকে অনেক ইউজ করা হচ্ছে, বা একই রকমের গল্প বারবার দর্শকদেরকে দেওয়া হচ্ছে, বা ডিরেক্টর আমাদেরকে একই রকমের গল্প একই রকমের চরিত্র প্রেজেন্ট করতে চাচ্ছে, তাই আমি একটু ওখান থেকে সরে আসি, যে না আসলে আমি এটা চাই না, কারণ টাইপকাস্ট হয়ে যাবে, আবার দর্শকদেরও মনে হবে যে এটা দর্শকদের সাথে একটা প্রতারণা বলবো, ডিসঅনেস্টি করা হবে, কারণ তারা একটা চরিত্র পছন্দ করেছে তার মানে এটা না যে আমি একই জিনিস তাদেরকে বারবার রিপিট। হ্যাঁ, তো এই জিনিসটা আমি মানে পছন্দ করি না, আমি সবার সাথে কাজ করতে পছন্দ করি, সবার সাথে আমি কাজ করিও, বড় ডিরেক্টর ছোট ডিরেক্টর যাদেরকে বুঝি যে যারা ভালো গল্প নিয়ে কাজ করতে চায় বা ভালো কাজের সাথে থাকতে চায় তাদেরকে আমি হেল্প করি। এই যে টাইপ কাস্ট বলি বা টাইপ কাস্টের পাশাপাশি জুটি প্রথা, যেটা নিয়ে একটু আগে আমরা কথা বলছি, তো সেই জায়গায় তোমারও দু একজনের সাথে জুটি হয়েছিল, সুন্দর দেখছিল মানুষ, কিন্তু যেটা হলো যে একাধিক কাজ একই রকম হয়ে যাওয়াতে হয়তো সরে আসা। তারপরেও যদি এখন সাদিয়া আয়মানকে আমি প্রশ্ন করি যে সাদিয়া আয়মানের কোন জুটিটা নিজের জন্য বলছি, কোন জুটিটা তার একটু বেশি হয়তো প্রিয় বা তার সাথে কাজ করে কমফোর্ট জোনটা বেশি বা ভালো লাগে স্ক্রিনে, সাদিয়া আয়মান কি মনে হয়? মানে কমফোর্ট বলবো না, ওই যে বললাম না প্রফেশনাল জায়গা, এখানে কোনো ভুলে গেলাম কমফোর্ট জোন, কিন্তু তোমার স্ক্রিনে কার সাথে কাজ করে তোমার মনে হচ্ছে যে ওর সাথে আমাকে স্ক্রিনে সবচেয়ে বেশি মানায়, এরকম তো দু একজন নিশ্চয়ই থাকতে পারে। না এরকম আমি আসলে যার সাথে কাজ করেছি দর্শক তাদের সাথে পছন্দ করেছে, আমার একদম জুটি কাজ শুরু হয় তৌসিফ ভাইকে দিয়ে, এরপর আমার সাথে কাজ হয় খায়রুল বাশারের, এরপর আমার সাথে কাজ হয় জোভান ভাইয়ার, তারপর ইয়াস রোহানের, তারপর মুশফিক ফারহানের, মানে সবার সাথে না মানুষ খুব পছন্দ করেছে। আর মানে এমন না যে এদের সাথে রেগুলার কাজ হয়, কারণ এতগুলো আর্টিস্টের সাথে রেগুলার কাজ করা সম্ভব না, তো অনেকদিন পর পর এদের সাথে কাজ যখন আসে তখনও মনে হচ্ছে মানুষ নতুন করে অ্যাকসেপ্ট করছে, কিন্তু আমার পার্সোনাল ফেভারিট আমি বলবো না, কারণ মানে সবার সাথে কাজ করি। আমিও ফেভারিটিজম বা এটাতে বিশ্বাসী না, সবার সাথেই কাজ করা উচিত, এবং যেহেতু সবার সাথে তোমাকে খুব সুন্দর মানিয়ে যায়, তো ওই জিনিসটা আসলে সবার সাথে কিন্তু হয় না, যেটা তোমার সাথে হয়েছে বা হচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই সাদিয়া, সেটা হচ্ছে যে আমি যদি বলি যে অপূর্ব ভাই কিন্তু আমার থেকে অনেক বড়, মানে বয়সে বড়, কাজের দিক থেকে সে অনেক এক্সপেরিয়েন্সড,
তার সাথে আমার যখন মায়া শালিক রিলিজ হয় তখন মানুষ মানে এই জুটিটাকে এত দেখতে চায় যে নাটক কেন করছে না, নাটক কেন করছে না। আমার কাছে কিন্তু নাটকের অনেক গল্প আসছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে মায়া শালিকের প্যাটার্ন মায়া শালিকের মতো তো আর হবে না, বাট মায়া শালিকের কাছাকাছি যদি একটু বেটার গল্প হয় তাহলে আমি করতে পারি, কারণ একটা স্ট্যান্ডার্ড যখন সেট হয়ে যায় সেটা থেকে নিচে নেমে নিচে আসা না, যায় না। এক্স্যাক্টলি। সো ওই জন্য আমার কখনো অপূর্বের সাথে কাজ হয়নি। বাট রিসেন্টলি আমি একটা কাজ করেছি, দুটা কাজ করেছি, একটা রিলিজ হয়েছে মেঘ বৃষ্টির রোদ্রুর। সো এই কাজটা যেমন মানুষের খুব পছন্দ হয়, তো অপূর্বের সাথে মানুষ আমাকে দেখতে পছন্দ করে। ওকে। মানে এত বয়সের গ্যাপ বা হাইটের একটা গ্যাপ, তাও মানুষ যে পছন্দ করে, এটাই যে মানে কারণ এটা হচ্ছে যে সেও চরিত্র হয়ে কাজ করে, আমি চরিত্র হয়ে কাজ করি, তো মানুষ এক্স্যাক্টলি। আসলে আমাকে ইন্ডিভিজুয়ালি সাদিয়া আয়মান বা অপূর্বকে না দেখে, দেখে যে চরিত্রটা, যে চরিত্রটা কিভাবে করছে। এই চরিত্রের কথায় যদি আসি, যখন সামহাউ তুমি বুঝতে পারোনি বাট কাজল রেখায় তুমি কাস্ট হয়ে গেলে, হুম, তো ওই সময় তোমার যে বয়স, আম, সেই রকমই একটা ক্যারেক্টার ছিল, বাট এটা ডেপথটা অনেক বেশি ছিল। হুম, তো সেই জায়গাতে তার মধ্যে বড় স্ক্রিন, সেলিম ভাই আমাদের খুব প্রিয় মানুষ, প্রিয় ডিরেক্টর, আমারও খুব প্রিয় ডিরেক্টর। তো সেই জায়গায় ক্যানভাসও অনেক বড়, অনেকগুলো আর্টিস্ট আছে। তো সেখানে সাদিয়া আয়মান কি করে নিজেকে মানিয়ে নিয়েছিল বা প্রিপারেশনটা কি ছিল, ছোট্ট করে একটু আমি জানতে তো চাই। ময়মনসিংহ গীতিকার উপরে এই কাজটা, কাজল রেখা, আমার তখন কোনো আইডিয়া ছিল না যে ময়মনসিংহ গীতিকা কি। আমাকে যখন প্রথম ভাই স্ক্রিপ্টটা পড়তে দেয়, আমি জিজ্ঞেস করেছিলাম আমি কি টোনে কথা বলবো, মানে এটা তো অবশ্যই শুদ্ধ হবে না, বা তুমি তোমার মতো করে বলো শুনি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, মানে স্ক্রিপ্ট পড়ে মনে হচ্ছিল যে এটা একটু একটু গ্রাম, মানে আমি তখন ময়মনসিংহর ভাষাটা পারি না, বাট একটু গ্রাম টোন, মানে মাঝামাঝি জায়গায় রাখলে হয়তো বা সেফ। তো আমি দেখলাম আমার মতো করে ভাইয়াকে এবং পড়ে শোনালাম। তারপর হচ্ছে ভাই বললো যে এটাই তুমি কন্টিনিউ করো। এন্ড ওই যে রিহার্সাল করেছি আমি, অনেক 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 ডায়লগ, আমি তো অনেক বড় বড় ডায়লগ ছিল, তো তো আমি তো জানি না যে আসলে কিভাবে পজ নিয়ে এই ডায়লগটা ঠিক মতো ডেলিভারি করা, মানে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেলিম ভাইয়ের সাথে আমি রিহার্সাল করি একদিন, তো ওই দিন আমার মোটামুটি সবগুলো সিন সে আমাকে পড়ায়, সে বলে যে এভাবে এভাবে করবা। আবার যখন হচ্ছিল না তখন বারবার বলছিল যে এভাবে বলো, এটা বারবার প্র্যাকটিস করো। তো সে প্র্যাকটিস করাচ্ছিল, তার পুরো টিম ছিল, সবাই খুবই সাপোর্টিভ ছিল। আর মানে আসলে এত এক্সপেকটেশন ছিল না যে আল্লাহ বড় পর্দা আমাকে মানুষ দেখবে, খুব ভালো মতো করতে হবে, হিট হতে হবে, এরকম চিন্তা ছিল না। আমি জাস্ট ক্যারেক্টার পেয়েছি, এটা আমি করব, মানে এটা যেন খারাপ না হয়। মানে আমি যে চেষ্টা করেছি যে ক্যারেক্টারটাকে যেন ঠিকমতো পোর্ট্রে পোর্ট্রে করতে করা পারি, যায়। ওইভাবেই অভিনয় করা, মানে এর বেশি আসলে কিছু চিন্তা করিনি। যেমন আমার কোনো এক্সপেকটেশনই ছিল না যে মানুষ আমাকে এত পছন্দ করবে। আমি তো আরো ভয় ছিলাম যে মানুষ বলবে যে কেন ওকে কাস্ট করলো, এত বড় বড় আর্টিস্টের মাঝখানে মিথিল আপু ছিল, ইরেশ ভাই, পাভেল ভাই, সুমি আপা, রাজ ভাই, মন্দিরা। তো আমার কাছে মনে হচ্ছিল যে সবার থেকে ছোট আমি, আর একদমই সবার থেকে নতুন আমি। তো আমার ভয় লাগছিল, কিন্তু ফাইনালি দর্শকের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। ইভেন আমাদের সিনিয়র সুবর্ণা মোস্তফা ম্যাম, উনি নিজেও আমাকে স্ট্যাটাস দিয়েছিল। মিমি আপাও কদিন আগে বলছিল, মানে অপি আপা, সবাই সাথে যখন দেখা হয়, মানে দেখা হলো, তারা এখনো কাজল রেখার কথা বলে। তো এটা আমার জন্য অনেক মানে ডেফিনেটলি, আশীর্বাদ আর কি। অবশ্যই। এবং টু বি ভেরি অনেস্ট, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যার কোনো এই ব্যাপারে চর্চাই ছিল না, সে যদি এরকম ভালো করে, তো উই মাস্ট সে দ্যাট হি অর শি ইজ ভেরি গিফটেড। তো আবার ভাই মন থেকেও একটা মানে থাকা লাগে যে না আমি এটা যেহেতু করছি আমি ঠিকঠাক মতো করবো, যে ডেডিকেশনটা, হ্যাঁ। হ্যাঁ এমন না যে আচ্ছা গিফটেড বলে বা ক্যামেরার সামনে এসে কথা বললেই হয়ে গেল। একটা চরিত্রকে কিন্তু দেখতে হয়, মানে একটার একটা হতে পারে এই রিজনে যে আমি প্রচন্ড বই পড়তাম, আচ্ছা। এখনো চেষ্টা করি, এখন একটু কম হয় পড়া, বাট আমি আগে প্রচন্ড বই পড়তাম। আমি হুমায়ুন আহমেদ স্যারের অনেক বড় ফ্যান। তো ওই জায়গা থেকে আমি যখন তার কোনো গল্প পড়ি আমার কাছে ওই চরিত্রগুলোকে কেমন যেন মানে ভেসে উঠতো, যে তো ওই যে একটা দেখা, ওটা তো একটা দেখা। ওটাও দেখা, হ্যাঁ। তারপর হচ্ছে আমি অনেক সিনেমা দেখি, ওখান একটা থেকে অনেক সময় কিছু মানে অনেক শেখা, কিছু শেখা যায়। ইটস এ লার্নিং প্রসেস হ্যাঁ, তো আমার মনে হয় যে অলটুগেদার। এগুলো আমাকে একটু হেল্প করেছে যে এক একটা চরিত্রকে কিভাবে বিভিন্নভাবে দেখা যায়। তো ওইটা হেল্প করে। এমন না যে যে আচ্ছা মানে মানুষ পছন্দ করছে বলে যা করলেই মানুষ অ্যাকসেপ্ট করবে, এইটা আমি ভাবি না। বাহ। সো আর আমি কোনো চরিত্র করতে গেলে আমার ভয় লাগে এখনো যে এটা মানুষ পছন্দ করবে নাকি, যদি এটা নিয়ে কোনো ব্যাকল্যাশ হয়, যদি পছন্দ না করে, মানুষ যদি বলে মিসকাস্টিং, ওটা আমার জন্য খুবই লজ্জাজনক হবে। তাই আমি চেষ্টা করি যেটাই যেটা আমি বুঝি যে না এটা আমার আয়ত্তের মধ্যে, এটা আমি পারবো চরিত্রটাকে পুল অফ করতে, সেটা আমি করি। যদি মনে হয় যে না এটা আমি পারবো না, এটা মানে আমি আমার থেকে অন্য কেউ ভালো করবে, সেটা আমি ছেড়ে দিই। আমি বলি যে এটা আমি মনে হয় না, আমি কনভিন্সড না নিজেকে নিয়ে। এই ভাবাটা
জারি থাকুক, এই ভাবাটা চলতে থাকুক, কারণ এই এই জিনিসটা, এই চর্চাটা খুব ইম্পর্টেন্ট। বই পড়া এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সিনেমা দেখা, সব কিছু একটা লার্নিং প্রসেস। এই লার্নিং প্রসেসের মধ্যে থেকেও এরকম সাদিয়া আয়মান আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি তার। আমরা চলে যাচ্ছি, শেষ করছি না, মানে মনে হচ্ছে যেন শেষ হয়ে যাচ্ছে, আসলে আরেকটা সেকশন বাকি আছে, আমরা ওখানে যাই। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের শেষ যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটিতে, এবং সেই সেগমেন্টটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। প্রতিদ্বন্দ্বিতা, একই ফিল্ডে কাজ করতে গেলে যেটা হয়, একই সময়ের অনেকেই চলে আসে। যেমন একটা সময় সুবর্ণা ম্যামদের সময় যেটা ছিলেন, তো সেখানে তার সাথে আরও অনেকেই ছিলেন, সেখান থেকে তিনি অনন্য অনবদ্য হয়ে বেরিয়ে এসছেন। আমি নাটকের জায়গাতেই আছি, কারণ ওই ওই ব্যাপারেই তোমার সাথে কথাটা বেশি হবে, কারণ ফিল্মের নিয়েও আমি কথা বলবো। পরবর্তীতে আরেকটা জেনারেশন আসলো, যেখানে মিমি আপা, সৌমি আপা, বিপাশা আপু, তাদের একটা জেনারেশন আসলো। এরপর আসলো আরেকটা জেনারেশন, যেখানে আমরা মেহজাবিনকে পেলাম, তানজিন তিশাকে পেলাম, এবং তারপরের একটা জেনারেশন আসলো যেখানে তোমাদের 2-3 জনের নাম শখ, হ্যাঁ সরি, হ্যাঁ গুড পয়েন্ট, তারা ছিলেন। তারপরে হ্যাঁ ওই ওই একটা সেগমেন্ট আমি বাদ দিয়ে গেছি, ভুল হয়ে গেছে। তো ওই জায়গার থেকে প্রতিদ্বন্দ্বিতা কতটুকু তুমি মনে করো প্রতিদ্বন্দ্বিতা থাকা উচিত কিনা, কিংবা তোমার কি মনে হয় যে তুমি সবার থেকে আলাদা কিনা, বা তুমি তোমার না, আমি বক্তব্যটা জানতে চাই। সবার থেকে আলাদা মনে করি না, কারণ আমরা সবাই একই জায়গায় কাজ করি। মানে সিনিয়ররা তো সিনিয়র, ওনাদেরকে তো অবশ্যই আমরা ওনাদের কাজ দেখেছি, রেসপেক্ট করি। কিন্তু যাদের সাথে এখন আমাদের যে সমসাময়িক যারা আছি, আমার সাথে যেমন অনেকেরই একই সাথে কাজ শুরু হয়েছে, তো আর ম্যাক্সিমাম, যেমন তটিনী আমার বরিশালের মেয়ে, নিহা আমার থেকে একদম আমার ছোট ভাইয়ের থেকেও, আমার ছোট ভাইয়ের বয়সীও, তো ওকে আমি একদম ওভাবে ট্রিট করি। আরো এরকম 1-2জন আছে যারা আমার সাথে রেগুলারলি কাজ করছে। তো আমরা যেহেতু একই সাথে কাজ করা শুরু করেছি, তো ওদের তো ইমপ্রুভমেন্টটা আমি দেখছি, আবার নিশ্চয়ই আমারও কাজের ইমপ্রুভমেন্ট বা আমার গ্রোথটা ওরা দেখছে। সো এখানে তো আমরা সবাই অনেক কষ্ট করে কাজ করি, মানে এমন না যে ওরাও খুবই ইজিলি সবকিছু পাচ্ছে বা আমিও ইজিলি কোনো কিছু পাচ্ছি। তো আসলে প্রত্যেকটা মানুষের এফোর্টকে রেসপেক্ট করি। আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না, কারণ আমি মনে করি যে যে কাজটা আমার, যেটা আমাকে নিয়ে ডিরেক্টর ভাববে, বা যেটা আমার আমার মানে কপালে লেখা আছে যে এই কাজটা আমি করব, সেটা কেউ কখনো নিয়ে যেতে পারবে না। আর যদি এমনও হয় যে একটা কাজ নিয়ে আমার কথা হচ্ছে বা পরেটা আমার করা হলো না, বা এমন কোনো কাজ যে হয়তোবা যেটা আমি জানিও না, আমার কাছে আসার আগ পর্যন্তই আগেই হয়তোবা সেটা অন্য কারোর কাছে চলে গিয়েছে, আমি মনে করি ওটা কখনো আমার ছিলই না, ডিস্টাইন্ট ছিল, ডেস্টিনি ওদিকেই ছিল। এক্স্যাক্টলি। আর আমি কিন্তু ভাই ডেস্টিনি খুব বিলিভ করি, মানে আমি একদমই আমার ভাগ্য, মানে এটা আমি মনে করি যে যেটা হয় আল্লাহ ভালোর জন্যই করে, যা হয় সেটাই, তো ওটা মেনে নেওয়ার চেষ্টা করি। আর এটা নিয়ে আমার কোনো মানে কষ্ট বা আক্ষেপ নেই, কারণ যেটাই বললাম যে যা হয় ভালোর জন্য হয়। এটাই তো, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমার মনে হয় যে ওরাও খুবই কষ্ট করে কাজ করছে, ওরাও এগিয়ে যাক, আমিও এগিয়ে যাব। তো আমরা সবাইকে, আমাদের তো খুব বেশি না, 4-5 জন আমরা একসাথে কাজ করছি। আমরা যদি সাপোর্ট না করি, আমরা যদি মারামারি করি বা এটা, তাহলে তো আসলে আমরা কেউ আগাতে পারবো না। এটা আরো মানে জিনিসটা আরো নোংরা হবে। তার থেকে আমার মনে হয় আমরা সবাইকে যদি সাপোর্ট করি, তাহলে ইন্ডাস্ট্রিও গ্রো করবে, সবার কাজ হবে, ইন্ডাস্ট্রি বড় হবে, আরো বড় হবে। এক্স্যাক্টলি, মানে ওরাও একটা ভালো কাজে, যেমন যদি আমি ভালো কাজ করি, আমি যদি নাটক থেকে যেহেতু সিনেমা করছি, ওটিটি কাজ করছি, সো আমি চাই যে ওরাও আমাকে দেখে হয়তো বা একটু ইন্সপায়ার হোক। আবার ওরা যখন ভালো কোনো নাটকের কোনো ভালো গল্প করছে, সেখানে আমি দেখে ইন্সপিরেশন পাচ্ছি যে না, ও তো খুব ভালো করলো, ভালো একটা গল্প আছে, এমন করলে আমি এরকম একটা কাজ আমি করতে পারি। বা ওর, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। ডেফিনেটলি। সো এইটাই, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমরা মনে করি আমরা সবাই একই মানে যুদ্ধের যোদ্ধা। সো আমরা সবাই একসাথে যুদ্ধ করব, একসাথে জয়ী হব। ভেরি ওয়েল সাইড। আচ্ছা, এবার আসি এমন একটা প্রশ্নে, সেটা না করলেই নয়, এবং আমি নিজেও খুব আগ্রহী এটা, এই প্রশ্নটা করতে। সেটা হচ্ছে যে ঈদ চলে গেছে, কিন্তু উৎসব কিন্তু রয়ে গেছে, এখনো মানুষের জনমনে উৎসব চলছে। তো অনেকগুলো হেভিওয়েট সিনেমা রিলিজ হলো একসাথে, এবং সেখানে অনেক জনের আমি বলবো যে অভিষেকও হলো। তো সেখান থেকে একটি ছবি আলাদা করে বেরিয়ে আসলো, এবং যেই ছবিটার অনেকগুলো যোদ্ধা সহযোদ্ধার একজন তুমি নিজেও। তো হাউ ডাজ ইট ফিল যে এই ছবিটিতে তুমি অভিনয় করেছো, এই ছবিটির রাজসাক্ষী তুমি, এবং এই ছবির একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট তোমার। তো এত প্রশংসা হচ্ছে, এত প্রশংসিত একটা ছবি, তোমার তোমার অনুভূতিটা একটু তোমার মতন করে আমি একটু জানতে চাই।
এটা তো খুবই ভালো লাগার একটা অনুভূতি, কারণ এক্সপেক্ট করি নাই, কারণ যখন শুটিং এ যাব বা স্ক্রিপ্ট যখন পাচ্ছিলাম, আমাদের পুরো টিম, আমার ডিরেক্টরের একটাই কথা যে একটা ভালো গল্প দর্শকরা মানে যে কজনই আমিও ভাইকে বলছিলাম যে হ্যাঁ ভাই, এটা যে কজন মানুষ দেখবে কারো খারাপ লাগবে না, কিন্তু আমরা এটা বুঝি না যে এত ম্যাস পিপল এটাকে অ্যাকসেপ্ট করবে, এভাবে ভালোবাসবে উৎসবকে। তো এটা আসলে আমি বলবো একটা ভালো স্ক্রিপ্ট, একটা ভালো গল্পের সার্থকতা এখানে, এটা ভালো গল্পের জোরই এটা, যে একটা ভালো গল্প হলে মানুষ এমনিতেই পছন্দ করে। সেখানে অনেক বলবো যে অনেক বাজেটও দরকার হয় না, অনেক বেশি মানে প্রমোশনও, যে আমরা কিন্তু যে অনেক প্রমোশন করেছি তাও না, আমরা সিনেমা শুট করা চুপচাপ শুট করে তারপর অ্যানাউন্স করেছি যে আমরা আমরা একটা সিনেমা করেছি, এরপর একটা টিজার ট্রেলার, একটা গান দেওয়া, মানে যতটুকু দরকার ততটুকুই। এর বাইরে ধরেন আমাদের এখানে এমন কোনো মানে স্টার যারা আছে তারা সবাই খুব ভালো অভিনেতা অভিনেত্রী, বাট এমন কোনো স্টার নেই যাদের খুবই স্ট্রং ফ্যান বেজও নেই, কিন্তু তাদের অভিনয়ের অনেক ফ্যান, যেমন মিমি আপা, সবাই চঞ্চল ভাই, জাহিদ সবাই ভাই, এদের অভিনয়ের কিন্তু একটা ফ্যান, এদের কিন্তু আলাদা করে একটা ফ্যান গ্রুপ নেই যে এটা আমার গ্রুপ, এরকম নেই। কিন্তু মানুষ যে এই যে লয়াল ফ্যান যে তারা তাদের কাজ দিয়ে ক্রিয়েট করে রেখে গেছে এক সময়, এত বছর পরে এসেও কিন্তু সেই ফ্যানরাই রেজাল্টটা কিন্তু পাচ্ছে। দেখলো, কারণ সবাই কিন্তু আমাদের দর্শকে কিন্তু একটু মধ্য হ্যাঁ বয়স্ক যারা, তাদের ছেলেমেয়েরা আসলো, আবার যারা একটু এই সময়ের আছে, যারা আবার আমাকে চিনে বা সৌম্যকে চিনে, তারা আবার আসছে। তো এটা একটা মানে মিক্স, এটা জেনারেশন মিক্স, মানে এটা 2-3 জেনারেশন মিলে কাজটা আসলে দেখে আমাদের ছবিটাকে তারা মানে অ্যাপ্রিশিয়েট কাজের করেছে, সফলতা এনে ভালোবেসেছে। দিয়েছে। এক্স্যাক্টলি। তো আমি একটা জিনিস জানতে চাই, যে এই যে বড় বড় যারা অভিনেতা অভিনেত্রী তাদের মাঝে তুমি সৌম্য, তোমরা পরের একেবারেই নিউ জেনারেশনের। আমি সৌম্যর সাথে কথা বললে ওটাও সৌম্যকে জিজ্ঞেস করবো, আগে তোমাকে জিজ্ঞেস করি, তোমাকে যেহেতু পেয়েছি। এদের মাঝ থেকে সবচেয়ে বেশি প্রশংসা তোমার অভিনয়ের ক্ষেত্রে যখন ছবিটা দেখেছে তখন সবচেয়ে বেশি কে করেছে? ও পুরো সিনেমাতে হ্যাঁ আর্টিস্টরা হ্যাঁ। জাহিদ হাসান, মানে সবাই করেছে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা করে আমাকে বলেছে, কেউ বাদ নেই। সত্যি কথা বলতে আমাকে জাহিদ ভাইয়ের সাথে আমরা ছবিটা অনেক পরে দেখি, সেটা অসুস্থতার জন্য সে আমাদের সাথে অনেকগুলোই ছিল না, অনেক সময় প্রমোশনে ছিল না, কিন্তু আমার সাথে যেমন চঞ্চল ভাই আমরা একদম ঈদের দিনে দেখি, চঞ্চল ভাইও খুব প্রশংসা করেছে। এরপর জয়া আপা, মিমি আপা, অপি আপা, কালকে আমাকে একজনের সাথে দেখা হলো যিনি অপি আপাকে ইয়োগা শেখায়, তো উনি আমাকে বলল যে অপি ম্যাম আপনার কথা বলেছিল, মানে আলাদা করে বলেছিল যে এই সময় আপনি খুব ভালো করছেন, মানে এটা তো অনেক না যে আমাকে না বলেও যে সেই বাইরে মানুষকে বলছে, বলছেন, হ্যাঁ। এটাও কিন্তু একটা এটা আরো পাওয়া, এটা আরো আর বড় বড় পাওয়া। পাওয়া। হ্যাঁ, তো সবাই আসলে আমাকে খুব প্রশংসা করেছে। আমাকে মিমি আপা এত দারুণ একটা টেক্সট করেছিল হোয়াটসঅ্যাপে যে তুমি ভীষণ লক্ষ্মী, তুমি এভাবে কাজ করে যাও, মানে ভালো কাজ করো, ভালো থাকো। তো এটাই আমার কাছে একটা বড়, ওই যে একটা টেক্সট পাওয়া একটা বড় আর্টিস্টে যাদের কাজ দেখেছি, যারা এত প্রিয়। ওটাই চঞ্চল ভাই ওটাই তো বলতে চাচ্ছিলাম যে যাদেরকে তুমি দেখে বড় হয়েছো হ্যাঁ, তারাই তোমার প্রশংসা আবার করছে। তাদের সাথে একসাথে কাজ কাজ করতে করছো। পেরেছি। জয়াপা খুব বলেছে যে এত ভালোভাবে ক্যারেক্টার ডিল করেছো, কারণ জয়াপাকে আমি খুব পছন্দ করি, সে তো এখনো মানে আমাদের দেশের, আমাদের দেশ, আমাদের হ্যাঁ, পার্শ্ববর্তী দেশের যেভাবে সে কাজ করে নো আসছে, ডাউট, এটা আসলে মানে নো তার ডাউট। থেকে অনেক শেখার অনেক কিছু আছে। তো ওই জায়গা থেকে মানে সবাই, বিশেষ করে জাহিদ ভাইয়ের সাথে যখন একদম লাস্ট কয়েকটা, সে সুস্থ হওয়ার পরে আমাদের বেশ কয়েকটা একসাথে ইভেন্টে দেখা হয়, সে শুধু আমাকে না, সে মানুষকে ধরে ধরে বলে। আমি আমি একটা 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 ইসে গেলাম, প্রথম আলোতে একটা ইন্টারভিউতে গেলাম, তো ওখানে হচ্ছে জাহিদ ভাই ইন্টারভিউ দিচ্ছিল, তো জাহিদ ভাই পরে আবার আমার ইন্টারভিউ, তো আমিও সেটে ঢুকলাম, ভাইয়ের সাথে দেখা হলো। সে পুরো সেটে সবাইকে ডেকে এই শোনো শোনো, এই মেয়েটা এত ভালো অভিনয় করেছে, মানে এই যে সবাইকে ডেকে আমার কথা বলা, আমি তো খুব লজ্জায়, আমি বললাম ভাইয়া প্লিজ আমাকে লজ্জা দিয়েন না। ভাইয়া বলে যে না তুমি খুব ভালো অভিনয় করেছো, এত বুড়া বুড়া আর্টিস্টের মাঝখানে তুমি যে একা এত কিভাবে ভালো করলা, আমার মনে হয় তুমি একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে, এরকম সে বলছে। আমি বললাম ভাই এই যে আপনারা প্রশংসা করছেন, আপনি ইভেন আমার বাকি সবাই যে এত প্রশংসা করছে, এটাই আমার কাছে একটা পুরস্কার। অফকোর্স। মানে আমার আর আসলে আমি যদি কোনো পুরস্কার না পাই আমার কোনো আফসোস থাকবে না, কারণ পুরস্কার তো একটা বস্তুগত জিনিস, কিন্তু তাদের যে মুখের কথা এটা তো সারা জীবন মনে থাকবে। অফকোর্স। তো এইটাই আর কি, সবাই প্রশংসা করেছে। জাহিদ ভাই, মানে আমি কারো কথা আসলে করতে পারবো না। সৌম্য আমার কো আর্টিস্ট, ও নিজেও আমার কথা বারবার বলেছে। আর আমার খুব ভালো লেগেছে তানিম ভাই, সে যখন রাফ কাট করে, সে তখন আমি দেশের বাইরে ছিলাম, আমাকে একটা টেক্সট করে যে ব্রিলিয়ান্ট পারফরমেন্স, মেমোরেবল পারফরমেন্স ইন দ্য হোল ফিল্ম, খুব ভালো করেছো।
সে তো একটা টেক্সট করে রাফ কাটের পরে, এরপর সে সিনেমা রিলিজ হওয়ার আগে আগে একবার করে। আমি বললাম ভাই আপনি আমাকে এতবার বলেন না, কারণ আমি সিনেমাটা দেখতে চাই। এরপর আবার দেখা গেল সিনেমার রিলিজ সবকিছু ভালো চলছে, হঠাৎ করে একদিন সে আমাকে একটা টেক্সট করলো যে আসলে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট, তুমি খুব ভালো অভিনয় করছো। মানে হয়তোবা সে ফিল করতে পেরেছে আমার মানে অভিনয়টা বা আমার ক্যারেক্টারটা সে যেমন চেয়েছে হয়তোবা তেমন পেয়েছে। তো এই যে এইগুলাই আসলে খুবই, রাশেদ ভাইও সিনেমা রিলিজ হওয়ার আগে আমার সাথে একবার, আমাদের সিনিয়র আর্টিস্ট আছে না মৌটুসী বিশ্বাস, তো তার সাথে একদিন আমার কথা হয়েছে। সে বলেছে যে তোমাদের সিনেমা রিলিজ হয়নি, মাত্র শুট শেষ করি আমাকে আমার একজন বন্ধু যিনি খুবই খুঁতখুঁতা একজন ডিওপি রাশেদ জামান, তিনি তোমার কথা বলেছে যে তুমি খুব ভালো অভিনয় করেছো। এই যে মানে আমাকে ডিরেক্ট না বললো যে অন্যদেরকে একটা মানে আমার ব্যাপারে জানানো, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। তোমাকে আমি একটা ডিরেক্ট বলে দিই, সেটা হচ্ছে যে অ্যাডমিশন কার্ড হারিয়ে যাওয়া ও এবং তারপরে অ্যাডমিশন কার্ডটা ফিরে পাওয়া এবং জেনে যাওয়া যে কি কারণে কি হয়েছে, ওই সময় যে তোমার তোমার যতটুকুন দক্ষতা ছিল অভিনয়ের, তুমি যেটা তুমি ঢেলে দিয়েছো পুরো স্ক্রিনে এবং সিনে, তো সেটা আসলে খুবই আনন্দদায়ক। মানে একজন ডিরেক্টর হিসেবে আমাকে খুব আনন্দ দিয়েছে। থ্যাংক ইউ। এরকমই আনন্দ দিয়ে যাও, এরকমই মানুষকে আলোড়িত করো, আন্দোলিত করো তোমার অভিনয়ের মাধ্যমে। এতটুকু আশীর্বাদ দোয়া তো অবশ্যই করবো তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে ছিলেন সাদিয়া আইমান। আগামী পর্বে আরেকজন তারক অতিথি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ ধারার সিনেমার সাথে অবশ্যই থাকবেন। থ্যাংক ইউ।